সেই কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের মাইকোলজি টপিকস নিয়ে আলোচনা হবে। এর আগে একটি ক্লাস হয়েছে, এটি তোমাদের 2 নম্বর ক্লাস। আশা করি তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করে পড়াশোনা করছো। মাইকোলজি কোড 21303। আমি ডক্টর মোহাম্মদ মুমতাজ আলী সরকার, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে যে টপিকস নিয়ে আলোচনা হবে, এর আগে আমরা চিটোডিওমাইসিটিস শ্রেণীর একটি ছত্রাক ওলফিডিয়াম নিয়ে আলোচনা করেছি। আজকে সিনকাইটিয়াম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসে সময় দিবে এবং বোঝার চেষ্টা করবে। সিনকাইটিয়াম এই ছত্রাকটি চিটোডিওমাইসিটিস শ্রেণীর একটি অব্লিগেট পরজীবী ছত্রাক, অর্থাৎ বাধ্যতামূলক পরজীবী ছত্রাক। এই ছত্রাকটি অব্লিগেট বলতে অন্য পশুকে এটি হয় না। অব্লিগেট বলতে যে পশুকে জন্মায় সেটি ছাড়া অন্য পশুকে এরা জন্মায় না। এর প্রায় 70টির মতো প্রজাতি আছে, যেগুলা অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে এবং গোল আলুর কালো আঁচিল রোগ সৃষ্টি করে। এই সিনকাইটিয়ামের একটি প্রজাতি সিনকাইটিয়াম এন্ডোবায়োটিকাম। এবং পৃথিবীর যে সমস্ত এলাকায় আলু চাষ হয় এবং ঠান্ডা আর্দ্র আবহাওয়া থাকে, তাছাড়া ইউরোপ ছাড়াও পেরু, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা এবং ভারতবর্ষের দার্জিলিং, এই সমস্ত এলাকায় এই রোগ সাধারণত দেখা যায়। 1500 প্রজাতির উদ্ভিদ আছে, এরা পরজীবী হিসেবে বসবাস করে। পোষক উদ্ভিদের কিছুটা স্ফীতি হয়ে আঁচিল হয়। আমরা জানি যে মানুষের আঁচিল হলো চামড়ার উপরে একটা কালো যেরকম দাগ দেখা যায় উঁচু, সেই রকম গল সৃষ্টি করে। আলু সহ এটি তিল, কুমড়া জাতীয় উদ্ভিদ, কমলা লেবু, এই সমস্ত উদ্ভিদেও এরা পরজীবী হিসাবে রোগ উৎপাদন করে। মাটি এবং জলাভূমির উদ্ভিদে এরা পরজীবী হিসেবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে এবং বরফ গলা পানিতেও এই জুসপোর সাঁতার কাটতে দেখা যায়। আমরা এখানে দেখছি যে আলুর বাহিরে কালো কালো যে গল বলছে এটাকে, গল অর্থাৎ টিউমার ধরনের হয়, আঁচিলও বলতে পারি, একটু কালার হয়। মাটির নিচে যখন আলুটা হয় তখন আমরা দেখবো যে আলুগুলির বাহিরে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম আঁচিলের মতো হয়, বলা হয়, কালো দাগ হয়ে যায়, ফলনটা কমে যায় এবং এক আলু থেকে আরেকটা আলুকে আক্রমণ করে। আলুর সাইজও ছোট হয়ে যায়। বাজারে এই আলুটার সেরকম কোনো দাম পাওয়া যায় না। যারা ক্রেতা তারা এই আলুটা কিনতেও চায় না, ফলন অনেক কম হয়। তাছাড়া তোমরা ভাট উদ্ভিদ দেখছো, ভাট গাছ। এই ভাট উদ্ভিদের পাতায়ও এটি গল রোগ সৃষ্টি করে। এখানে আমরা পাতার ছবি দেখতে পাচ্ছি, যেখানে কালো কালো আঁচিলের মতো হয় এবং এটি যদি আমরা সেকশন করি তাহলে পাতার সেকশনে দেখতে পাবো যে আগে বলেছি এরা এককোষী এবং এন্ডোবায়োটিক, অর্থাৎ ভিতরে, জীবের ভিতরে বাস করে। এটা সেকশন, এটা মেসোফিল টিস্যু। এই যে আমাদের যে পরজীবীটি সিনকাইটিয়াম, এটি বিশ্রাম রেণুতে আছে, অর্থাৎ এর বাহিরে একটা প্রাচীর তৈরি করে ভিতরে অবস্থান করে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিনকাইটিয়াম নিম্নতকে এটি বাহিরে একটি আবরণ তৈরি করে, এককোষী, মাইক্রোস্কোপিক ভিউ। ভাট পাতাতেও এটি রোগ সৃষ্টি করে, ভাট পাতাটা আমরা দেখলাম। এবং বাস্তবে দেখতে এটি সিনকাইটিয়াসি যেহেতু শ্রেণী, এই যে জুসপোরটা সেটা একটা ফ্লাজেলা থাকে, হুইপ্লাস ফ্লাজেলা পিছনের দিকে, এবং পোষক দেহে এরা পরজীবী হিসাবে কোষের ভিতরে বসবাস করে, পোষক কোষের ভিতরে এরা অবস্থান করে। এখান থেকে পুষ্টি নিয়ে এরা বেঁচে থাকে এবং জীবনযাপন করে। সিনকাইটিয়ামের কিছু বৈশিষ্ট্য আমরা স্পেশালি দেখবো যে এরা অন্ত মানে ভিতরে পরজীবী হিসাবে গল বা আঁচিল রোগ সৃষ্টি করে
একটি মাত্র হুইপ্লাস প্রকৃতির ফ্লাজেলা থাকে এবং এই থ্যালাস এককোষী, ইউক্যারিওটিক এবং হলোকার্পিক, অর্থাৎ পুরা দেহটাই এদের প্রজননে অংশগ্রহণ করে। যে সমস্ত পরজীবী ছত্রাক পুরা দেহটাই প্রজননের অংশ নেয় তাদেরকে আমরা হলোকার্পিক বলি। থ্যালাসটা তাদের পলিসেন্ট্রিক। এর ক্লাসিফিকেশনটা আমরা দেখে নিই যে ডিভিশন সিটিডিওমাইকোটা প্লাস সিটিডিওমাইসিটিস, অর্ডার চিটিডিয়ালিস, ফ্যামিলি সিনকাইটিয়াসিন এবং জেনাস সিনকাইটিয়াম। সিনকাইটিয়াম এর অনেক প্রজাতি আছে। এটি আমরা মাইক্রোস্কোপিক ভিউ দেখব যে এটা পোষকের ভিতরে এরা এককোষী গল হিসাবে, যেটি আমরা দেখলাম বাদামি ধরনের যেটি দেখতেছি, এটি হলো সিনকাইটিয়াম। একটিকে বড় বাইরে যে আমরা ডাবল স্তরের প্রাচীর দেখছি, এটা আসলে রেস্টিং স্পোর বলা হয়। বিশ্রাম দশায় থাকে এটি, রেস্টিং স্পোর। এবং সিনকাইটিয়াম এন্ডোবায়োটিকাম এই প্রজাতিটি আলুর যে ওয়াট রোগ সৃষ্টি করছে সেটি আমরা দেখলাম। আলুটা যখন আমরা কাটবো তখন ভিতরে এরকম কালো হয়ে যায় এবং এটি খাওয়া যায় না। আসলে এর ভিতরেই ছত্রাকটি অবস্থান করে। সিনকাইটিয়াম এন্ডোবায়োটিকাম এটি মূলত কালো আঁচিল রোগ সৃষ্টি করতে আমরা দেখি কালো আলুতে, এবং আলুটা এভাবে দাগ হয়ে যায়, বাইরেটা কালো হয় এবং এটি ফলন কম হয়। কৃষক বাজারে এটির কোনো মূল্য পায় না বা দাম পায় না। এই ছত্রাকটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই ছত্রাকটির প্রজনন সম্পর্কে আমরা জানবো। এদের দুইভাবে এদের প্রজনন হয়, সেক্সুয়াল অযৌন জনন এবং যৌন জনন। অযৌন জননে এরা পোষক উদ্ভিদে প্রথমে এদের যে ফ্লাজেলা থাকে জুস্পোর হিসাবে এটি আক্রমণ করলে এদের যে ফ্লাজেলা সেটি বাইরে পড়ে যায় এবং পোষক উদ্ভিদের মধ্যে এটা প্রবেশ করে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ভিতরে এরা একটা নল সৃষ্টি করে ভিতরে প্রবেশ করে পোষক উদ্ভিদে পরজীবী হিসেবে অবস্থান নেয়। সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে এবং পুষ্টি সংগ্রহ করে সেটি বড় হয়, একটি নিউক্লিয়াস থেকে অনেকগুলি নিউক্লিয়াসে পরিণত হয়। সেটাকে আমরা প্রোসোরাস বলি। এই প্রোসোরাস পরবর্তীতে দেখা যায় যে একটা ভেসিকল থেকে আরেকটা ভেসিকলে এর যে সাইটোপ্লাজম সহ অন্যান্য অঙ্গাণুগুলো স্থানান্তরিত হয় এবং পোষক উদ্ভিদ থেকে এরা পুষ্টি নেয়, নিয়ে নিউক্লিয়াসটি বড় হতে থাকে। যে আবরণটি সেটি বড় হয় এবং বেশ বড় আকৃতি ধারণ করে এবং এর কোষগুলো আমরা দেখছি যে নিউক্লিয়াস গুলো অনেকগুলো ভাগ হয়ে গেছে, প্রায় 32 বা 64টা এরকম ভাগ আমরা দেখতে পাই। তারপরে সেখান থেকে প্রত্যেকটি নিউক্লিয়াসের চারিদিকে সাইটোপ্লাজম জমা হয় এবং এই সাইটোপ্লাজমের প্রত্যেকটির সাথে একটি করে ফ্লাজেলা আসে। সেটি জুস্পোর এই আবরণটি ফেটে এরা বের হয়ে আসে এবং জুস্পোর হিসেবে এরা আবার নতুন করে আক্রমণে শুরু করে। এটি আমরা আগের ছবিটি দেখতে পাচ্ছি যে যখন এরা আক্রমণে যাচ্ছে ধীরে ধীরে প্রসরাস অনেকগুলো খণ্ড হয়ে যাচ্ছে, তারপরে এরা আক্রমণে যাচ্ছে এবং আক্রমণের শুরুতে এরা জুস্পোর হিসেবে আক্রমণটা শুরু করে। ফ্লাজেলাটা পড়ে যায়, পোষক উদ্ভিদের মধ্যে প্রবেশ করে খাবার নিয়ে সেটা প্রসরাসে পরিণত হয়। অনেকগুলো একটি নিউক্লিয়াস থেকে অনেকগুলো নিউক্লিয়াস প্রায় 32 বা 64টি নিউক্লিয়াসে পরিণত হয়। প্রত্যেকটা নিউক্লিয়াসের একটি করে ফ্লাজেলার আবির্ভাব ঘটে এবং বাইরে এসে দৃষ্টির পানি বা শিশিরে সাঁতার কাটতে থাকে এবং এরা নতুন করে আবার আক্রমণে যায়। এরপরে আমরা যৌন প্রজননটা আলোচনা করব। যৌন প্রজননে দেখা যায় যে দুই ধরনের যে গ্যাপিটানজিয়া গ্যামেট তৈরি হয়। জুস্পোর যে দুই ধরনের পাশাপাশি যে
স্পোরাঞ্জিয়াম আমরা দেখি, সেই স্পোরাঞ্জিয়াম বা গ্যামেটোস্পোরাঞ্জিয়াম থেকে দুই ধরনের জুস্পোর তৈরি হয় এবং এর একটি পুংগ্যামেট এবং আরেকটি স্ত্রী গ্যামেট হিসেবে কাজ করে। এরা পরস্পরের সাথে মিলিত হয় কিন্তু এদের দেখি যে ডাইপ্ল্যানেটিক এদের অবস্থা আর কি, অর্থাৎ দুটো ফ্লাজেলা থাকা অবস্থায় এরা দুটো নিউক্লিয়াস পাশাপাশি অবস্থান করে। এই অবস্থায় এদের আক্রমণ করে পোষক কোষকে এবং ফ্লাজেলাটা পড়ে যায়, ভিতরে প্রবেশ করে হোস্টের এবং সেখান থেকে তারা বিশ্রাম দশায় থাকে এবং এই বিশ্রাম দশায় থাকার পরে এরা এখান থেকে প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি হয়ে মিয়োসিস হয়। মিয়োসিস হয়ে 4টি এবং সেই 4টি আবার 8টি 16টিতে হয়ে অনেকগুলা স্পোরাঞ্জিয়াম তৈরি করে। সেই স্পোরাঞ্জিয়াম প্রত্যেকটির সাথে নিউক্লিয়াস এবং চারিদিকে প্রাচীর খণ্ডিত হয়। পরবর্তীতে এটি যখন বের হওয়ার আগে প্রত্যেকটির সাথে একটি করে জুস্পোর তৈরি হয়। সেই জুস্পোর বাতাসে বাহিরে বের হয়ে আসে এবং বৃষ্টির পানি বা শিশিরে সাঁতার কাটতে থাকে। তারপরে নতুন করে আবার যৌন প্রজননে অংশ নিতে পারে, অযৌন প্রজননে অংশগ্রহণ করতে পারে। এখানে আমরা অযৌন জননটা দেখলাম যে কোষকাঙ্গের ভিতরে প্রসরাস সেখান থেকে জুস্পোর তৈরি করে। সেই জুস্পোর নতুন করে আবার আক্রমণেও যেতে পারে অথবা দুটি জুস্পোর পরস্পরের সাথে এসে মিলিত হয়। এটা যৌন দশায় আমরা দেখলাম। এটাকে আমরা আইসোগ্যামি বলতেছি। দুই ধরনের গ্যামেট হয় এবং দুই ধরনের সরাস থেকে এরা আসে বলে দুই ধরনের পুং এবং স্ত্রী গ্যামেটের মতো এরা কাজ করে। জাইগোট ফর্মেশনের সময় দেখা যায় দুটি ফ্লাজেলা থাকে। এই জাইগোট অবস্থায় এরা আক্রমণে যায় এবং ভিতরে প্রবেশ করে প্লাজমোগ্যামি হয়, তারপরে ক্যারিওগ্যামি এবং ভিতরে রেস্টিং স্পোর হিসেবে থাকে। ক্যারিওগ্যামির পরে পরবর্তীতে মিয়োসিস হয়, জুস্পোর গুলো বাহিরে বের হয়ে আসে, নতুন করে যৌন জননেও যেতে পারে এবং অযৌন জননেও এরা যেতে পারে। এভাবে এদের জীবন চক্রটি সম্পূর্ণ করে। এখানে আমরা ছবিটি আবার দেখতে পাচ্ছি, এটি বামের দিকে হলো অযৌন স্পোর এবং ডানের দিকে আমরা যৌন দশা, যেটি আগে আলোচনা করলাম। এভাবে এরা যৌন এবং অযৌন জননের মাধ্যমে তাদের জীবন চক্র সম্পূর্ণ করে। এটা তোমাদের বইতে আছে, দেখবা আলোচনা হচ্ছে। নগ্ন থেলাসটার ভিতরে প্রবেশ করে কোষরাসের অঙ্কুরোদ্গম হয়। 32 নিউক্লিয়াস বিশিষ্ট পর্যায় হয় কোষরাসে, ভাগ ভাগ হয়ে যায়। কোষরাসের প্রাচীর ভেঙে এরা বাইরে বের হয়ে আসে এবং দুটি ভিন্ন কোষরাস থেকে দুই ধরনের গ্যামেট এসে পরস্পরের সাথে যখন মিলিত হয় একই ধরনের দেখতে বলে সেটাকে আমরা আইসোগ্যামি বলছি। জাইগোট, তারপরে প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি কোষের মধ্যে থাকে। রেস্টিং স্তর হিসেবে মাটিতেও থাকতে পারে। পরবর্তীতে মিয়োসিস হয়ে এটা অঙ্কুরোদ্গম হয়ে জুস্পোরে পরিণত হয়। সিনকাইটিয়াম সম্পর্কে আমরা জানলাম, এটি কিছু বৈশিষ্ট্য আমরা দেখলাম যেগুলো এককোষী, মাইসিলিয়ামটা থাকে না। এদের থেলাস গোলাকার, দেহ হলোকার্পিক, অর্থাৎ সম্পূর্ণ দেহটি প্রজননে অংশগ্রহণ করে। বাধ্যতামূলক পরজীবী এবং অন্তঃপরজীবী হিসেবে বাস করে এবং কালো আঁচিল গল রোগ সৃষ্টি করে। অযৌন প্রজননের সময় এরা প্রসরাস বা সরাস ফর্মেশন করে এবং অযৌন দশায় বাদামি বর্ণের হ্যাপ্লয়েড সামার স্পোর এবং যৌন দশায় গাঢ় বাদামি বর্ণের বিশ্রাম তৈরি করে, পার্সিসিয়েশন এরা পার করে। আর্দ্র পরিবেশে এরা জুস্পোর সৃষ্টি করে অযৌন জনন ঘরে। শুষ্ক কম আর্দ্র পরিবেশ হলে এরা সাধারণত গ্যামেট তৈরি করে জনন করে। যৌন জননটা আইসোগ্যামাস এবং প্লাজমোগ্যামির মধ্যে দুটি নিউক্লিয়াস আর দুটি ফ্লাজেলা অবস্থান করে এনফ্লাসেন। পোষক কোষের মধ্যে ক্যারিওগ্যামি ঘটে এবং জাইগোট দ্বিস্তর বিশিষ্ট বিশ্রাম স্পোরাঞ্জিয়াম সৃষ্টি করে শীত অতিবাহিত করে। এদের জীবন চক্রকে আমরা হ্যাপ্লোবায়োন্টিক বলি, কারণ
এদের জীবনের বেশিরভাগ দশায় হ্যাপ্লয়েড দশায় থাকে, খুব কম সময়ের জন্য এরা ডিপ্লয়েড ফরম্যাটে যায়। এদের বৈশিষ্ট্য মোটামুটি এরকম। আমরা যদি শনাক্তকারী বৈশিষ্ট্য বলি তাহলে এদের দেহটা অসবুজ, ইউক্যারিওটিক। এদের নগ্ন কোষ প্রাচীর বিহীন এবং রেস্টিং স্পোর পর্যায়ে থাকে। একটি মাত্র পিছনে হিউপ্লাস ফ্লাজেলা থাকে। থ্যালাস এককোষী হলোকার্পিক অন্তঃপরজীবী। থ্যালাস পলিসেন্ট্রিক অর্থাৎ সম্পূর্ণ থ্যালাস একাধিক জননাঙ্গে পরিণত হয়। কোষরা সোরা সৃষ্টি করে। অন্তঃপরজীবী হিসেবে গল বা আঁচিল রোগ সৃষ্টি করে। এদের অর্থনৈতিক গুরুত্ব আমরা দেখলাম যে বিভিন্ন উদ্ভিদেরা পরজীবী হিসেবে সাধারণত বসবাস করে রোগ সৃষ্টি করে। আলুতে কালো আঁচিল দেখলাম ভাটের রোগ সৃষ্টি করে। আলুর গন্ধে এরা ওয়াট ধ্বংসাত্মক সৃষ্টি করে এবং 200টি প্রজাতিতে এরা বিভিন্ন পরজীবী হিসেবে বসবাস করে, শস্যের ক্ষতি করে। হিমাগারে যা বা কোল্ড স্টোরেজে আমরা আলু রাখি সেখানে এরা আক্রমণ করে, সেই গল ফেটে বাদামি রঙের তরল পদার্থ বের হয় এবং আলুটা দুর্গন্ধযুক্ত হয়। ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই রোগ দেখা যায়। কুমড়া জাতীয় উদ্ভিদেরও এরা লাউ কুমড়া রোগ সৃষ্টি করে, পরজীবী হিসেবে বসবাস করে, ওয়াট রোগ সৃষ্টি করে। এদের তিলের রোগ হয়। অন্যান্য উদ্ভিদেও কিছু কিছু রোগ সৃষ্টি করে 195টি প্রজাতিতে এবং পরজীবী হিসেবে, এবং দ্বিতীয় প্রজাতি 1465 প্রজাতিতে পরজীবী হিসেবে এরা পোষকের কাণ্ড পাতা ফলে রোগ তৈরি করে এবং বন্য গাছপালাতে এরা সংক্রমিত হয়, বিশেষ করে সোলানিস পরিবারের যে উদ্ভিদগুলা সেখানে ওয়াট রোগ সৃষ্টি করে, ফুলের ক্ষতি করে, কৃষি উদ্যান ভিত্তিক উদ্ভিদকেও এরা সংক্রমিত করে। স্ট্রবেরি গাছগুলোকে আমরা দেখি যে এরা আক্রমণ করতে পারে এবং তিল ফসলের ক্ষতির জন্য এরা দায়ী। সুতরাং এরা এই ছত্রাকটি সাধারণত রোগ সৃষ্টি করে, পরজীবী হিসেবে বসবাস করে। তো এই হলো আজকে তোমাদের এই ছত্রাকটি জীবন চক্র। আর আমরা হলোকার্পিক এবং ইউকার্পিক দুইটা টার্ম পেলাম। যে ছত্রাকের ক্ষেত্রে যদি পুরো দেহটা প্রজননের অংশ নেয় তখন আমরা সেটাকে হলোকার্পিক বলি। আর বেশিরভাগ ছত্রাকই বহুকোষী যেগুলো তাদের দেহের যে কোনো একটা অংশ প্রজননের অংশ নেয়। তো প্রজনন দশা এদের হলোকার্পিকে একসাথেই ঘটে এবং একটি জননাঙ্গ হিসেবে পুরো দেহ কাজ করে, কিছু অংশ নেয়। এরা আনুবীক্ষণিক হয়, কিছু খালি চোখও দেখা যায়। এরা সবসময় এককোষী, এরা বহুকোষী। সিনকাইটিয়াম, স্যাকানোমাইসিস এগুলো হলোকার্পিক ছত্রাক এবং কক্সিনিয়া ফাইটোপথেরা সহ বেশিরভাগ ছত্রাকই হলো ইউকার্পিক। আজকে এই তোমাদের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছো আর দেখেছো। বারবার দেখবে তাহলে তোমরা এটি বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে বলে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।